পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক এই সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল বা ধুকছে বলতে পারেন, সেটা হচ্ছে মেজর ডালিম ইস্যুতে। গতকালকে যখন সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম আসলেন, আসার পর সেখানে দুইটা ঘটনা ঘটেছে। আর এই ঘটনাগুলোর জের ধরেই এখানে নানান ধরনের বক্তব্য এসেছে যে আমরা যাকে 2 ঘন্টা যাবৎ মেজর ডালিম হিসাবে বক্তব্য শুনলাম বা দেখলাম, তিনি কি আসল মেজর ডালিম কিনা। সার্জিস গতকালকে আসছিল, আমি সার্জিসকে বললাম, হ্যাঁ তোমার নামটা আসছে, তুমি বলছো ভাই আমি তো জানি না, আমি গত পরশুদিন সারাদিন চিটাগংয়ে ছিলাম। তো ভালো, তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই হামলাকারীরা তো চিহ্নিত। শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল, সে 7-8 জনকে নিয়ে আসছিল, এসে আমাকে অনুরোধ করেছে, ভাই আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এ সময় মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে যায় ছিল না কেউ তখন নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। এভাবেই মহান মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বাংলাদেশ ৭৫-এর 15ই আগস্ট, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, মেজর জিয়াউর রহমান সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয় বরং 3 লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয় বরং আরো অনেক কম, কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয় অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে 4,000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির রায়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মেজর ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। নাকি তাকে কোথাও থেকে ভাড়া করে আনা হয়েছে? আর এই প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে তার নাম নিয়ে। তার নাম কি মেজর ডালিম নাকি তিনি রফিক? দর্শক, তিনি যখন লাইভ শুরু করেছিলেন সাংবাদিক ইলিয়াস, তো সেখানে প্রথম দিকে অনস্ক্রিনে যখন তিনি আসছিলেন সেখানে নাম লেখা ছিল রফিক। তো কিছুক্ষণ পরই তার নামটা পরিবর্তন হয়েছিল মেজর ডালিম।
ইভেন তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেছনে সবুজ পর্দা বা সবুজ গ্রিন স্ক্রিন একটা ইস্যু থাকে, তো এর মাঝখানে তার ব্যাকগ্রাউন্ডের ইস্যুটাও সরিয়ে নেওয়া হয়েছে। তো এর পরপরই বাংলাদেশের গণমাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং ইস্যু আসছে, যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন বিশেষ করে যে এটা আসল মেজর ডালিম কিনা। কারণ তিনি যেই গল্পগুলো বলেছেন কালকে, কেউ কেউ বলছেন গল্প, কেউ বলছেন এটাই তো বাস্তবতা, এটাই সত্য। যদি এটা সত্য হয়, আমি বারবার বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আর অনেক কিছুতে আওয়ামী লীগ দায় মুক্তি পেয়ে গেছে, বিশেষ করে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের কারণেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর মেজর ডালিম প্রতিশোধ নিয়েছিল। এই যে প্রচলিত কথাবার্তাগুলো, সেগুলো থেকে অনেকটা কিন্তু মানুষ সরে এসেছে। এখন প্রকৃতপক্ষে তিনি মেজর ডালিম কিনা, প্রশ্ন হচ্ছে এটা। জি, তিনি অবশ্যই মেজর ডালিম। তার অতীতের ছবি বা তার ধারাবাহিক সারা কী মানে বিশ্বজুড়ে তিনি গত বেশ কয়েক বছর যেই দেশগুলোতে রাষ্ট্রদূত বা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই পটভূমিতে তিনি মেজর ডালিম, এটা প্রমাণিত। ফ্যাক্ট চেক থেকেও এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এই সন্দেহের মেইন কারণটা ওই যে প্রথমে যে নাম বিভ্রান্তি ছিল, রফিক টু মেজর ডালিম, আবার দীর্ঘ প্রায় 50 বছর তাকে আসলে মিডিয়াতে দেখা যায়নি, তিনি কখনো কথা বলেননি। কেউ কেউ ভাবছেন তিনি মরেই গেছেন, আবার কেউ ভাবছিলেন তিনি জীবিত আছেন। তো হঠাৎ করে কালকে যখন তাকে দেখা হয়েছে, সো মানুষের মধ্যে একটা কৌতূহল তো কাজ করে গেছে যে বিশেষ করে ওনার যে স্পিচগুলো ছিল 2 ঘন্টা প্লাস সময়, সেখানে এতদিন যাবৎ আমরা যা শুনছি, এখন তিনি যা বলছেন, এগুলো নিয়েও সংশয়, সন্দেহ, নানান কিছু কিন্তু আপনার অলরেডি মিডিয়ার মধ্যে আসছে। আর মেজর ডালিমের হাতের একটা আঙ্গুল নেই, এটা পুরনো একটা ইস্যু। তো তিনি লাইভে কিন্তু যখন এক পর্যায়ে কথা বলছিলেন, তার হাতের একটা আঙ্গুল কীভাবে নাই হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে বিবৃতি দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা যে মেজর ডালিমকে দেখছি, তিনি আসলে মেজর ডালিম। আর এর মাঝখানে যে বক্তব্যগুলো আসছে, এটা প্রকৃত মেজর ডালিম না, সাংবাদিক ইলিয়াস কাউকে ভাড়া করে নিয়ে আসছেন। তো সাংবাদিক ইলিয়াসের মতন একজন ক্যারেক্টার কখনোই এই কাজ করবেন, এটা সকলেই জানে। আর কোনো একজন ব্যক্তি এসে নিজেকে মেজর ডালিম দাবি করে এতক্ষণ স্পিচ দিবে, সেইটাও আসলে কখনোই সম্ভব না। তো সব কিছু মিলিয়ে আমরা যাকে দেখেছি, তিনিই মেজর ডালিম। আর 50 বছর পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি মোটামুটি একটা বড় ধরনের ঝামেলায় পড়ছিলেন। আর এরপর তাকে হয়তো ওইভাবে দেখা যায়নি। আমরা যাকে দেখছি তিনি মেজর ডালিম, এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে। অনেকে বলছিলেন যে ভাই এটা কি আসল মেজর ডালিম, নাকি আসলে এই যে মিডিয়াতে ঘুরা টুরা বেড়াচ্ছে। এই যে দেখেন, মুহূর্তের মধ্যে আমাদের ইমান নিয়ে নড়াচড়া হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস একজনটা নিয়ে আসছেন, মেজর ডালিম বানাইয়া আইনা মানে এক ধরনের কথাবার্তা বলাইছেন। এই বিষয়টা অনেকটা হাস্যকর, এটা অসম্ভব একটা ইস্যু। সো তিনি মেজর ডালিম, আপাতত এটা আমরা বিশ্বাস করতে সবাই বাধ্য হচ্ছি, কারণ এর বিকল্প আমাদের হাতে নাই। আর যদি আসল মেজর ডালিম কোথাও থেকে আসে, যারা যারা মনে করছেন এখনও মনে সন্দেহ আছে, তখন হয়তো একটা বিতর্ক আসতে পারে। তাহলে ওই মেজর ডালিম কে ছিল যাকে আমরা সাংবাদিক ইলিয়াসের লাইভে দেখছি? তা আনটিল নাও এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। জাস্ট হচ্ছে ফেসবুকে নানান ট্রোলিং অথবা কারোর সাথে কারোর চেহারা ম্যাচ থাকলে, যেমন জুলকার নাইনের সাথে মেজর ডালিমের চেহারার মিল আছে, এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলিং হচ্ছে। ইটস এ পার্ট অফ ফান। বাট যিনি আসছিলেন তিনি প্রকৃত মেজর ডালিম। আর সাংবাদিক ইলিয়াস অন্তত তিনার নিউজে তিনি এই ধরনের কোনো ধোঁকাবাজি কাজ করবেন এটা কেউই বিশ্বাস করবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো আপনারই ছোট ভাই, ওনারা একটা ভুল করেছে, যাই হোক, না বুঝে আপনি মাফ করে দেন। তা আমি তাকে স্পষ্ট করে বললাম, তারা যেটা করেছে এটা ভুল না, ভুল হলে আমি 100 বার মাফ করতে রাজি আছি, কিন্তু অপরাধের কোনো মাফ নেই, অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তারা যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ। একদল সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় যে আক্রমণটি চালিয়েছে, সেখানে আমাকে তারা আমন্ত্রিত অতিথি রেখেছিল। আমি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাই। তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব, আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি। নামার মুহূর্তেই পিছন দিক থেকে 25 থেকে 30 জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানে তারা আক্রমণ শুরু করে। তা আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে, মানে নামার আগেই। তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি, যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না, বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশও না, আর এখানে ছাত্রদলই বা কেন আসবে? এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ।
তো এরকম বলার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই। আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয়, আমি সেটা চাই না, আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন। তো এটা বলে আমি সমাবেশ স্থল ত্যাগ করে আমি নামবো ওই শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে। এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো। তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায়, সেখানেও তারা আমাকে ছাড়ে নাই। এবং তাদের এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে। এখানে ছাত্র দলও ছিল না, বিএনপিও ছিল না, আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না। তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন, সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয়। আমার কাছে যেটি মনে হচ্ছে, তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্রদলের ছেলেরা এখানে। কারণ ছাত্রদল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের, ছাত্রদলেই কেন যাবে বা ছাত্র শিবিরেই বা কেন যাবে সেখানে? তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে, বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না। আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন, ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে। তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে। তো আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা ছাত্রদল হতে পারে। তো পরক্ষণে আমি বলেছি যে না, ছাত্রদল তো এখানে আসার প্রশ্নই আসে না, প্রোগ্রামটা আরেকটা দলের। তো যাই এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য, একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য। এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি। আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য। শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল। সে 7-8 জনকে নিয়ে আসছিল, এসে আমাকে অনুরোধ করেছে, ভাই ওনারা তো আপনারই ছোট ভাই, ওনারা একটা ভুল করেছে, যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন। তো আমি তাকে স্পষ্ট করে বললাম তারা যেটা করেছে এটা ভুল না, ভুল হলে আমি 100 বার মাফ করতে রাজি আছি, কিন্তু অপরাধের কোনো মাফ নেই, অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তারা যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ, এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয়, শহীদ মিনার থেকে শুরু করে তারা একবারে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা আক্রমণ করতে করতে নিয়ে আসে দৌড়ায়। তো এটা তো কোনোভাবেই মানে ভুল না, এটা অপরাধ। তো এই অপরাধের আমরা কোনোভাবেই মাফ করতে পারি না, মাফ করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা, খুনি যারা, এদের সর্বোচ্চ বিচার চাই। আরেকটি কথা মনে রাখতে হবে, আজকে যারা আহত বা শিক্ষার্থী দাবি করছে, এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন। আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল থেকে আহত? দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে, এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি। আমাদের এই সার্জিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও, মানে অনেকের সাথে এরা এরকম ভিডিও ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছে। সার্জিস গতকালকে আসছিল, আমি সার্জিসকে বললাম হ্যাঁ তোমার নামটা আসছে, তুমি বলছো ভাই আমি তো জানি না, আমি গত পরশুদিন সারাদিন চিটগংয়ে ছিলাম। তো ভালো, তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই হামলাকারীরা তো চিহ্নিত, ভিডিও ফুটেজ ছবি সব মিডিয়ায় আসছে, ওদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যে এদের পিছনে কারা আছে, কাদের ইন্ধনে, কাদের প্রেসক্রিপশন এরা বাস্তবায়ন করছে। তো এটা এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়, কিন্তু তারা সেটি করে নাই। এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেও তারা গড়িমসি করছে। তো এই জায়গায় আমাদের পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। হাসিনার আমলে জেল জুলুম রিমান্ড সহ্য করে আমরা আজকের এই দল দাঁড় করিয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম তারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে আর আমরা চুপ থাকবো, এরকম রক্ত আমাদের শরীরে নেই। আমাদের চোখে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরা সেই চোখ উপড়ে ফেলার শক্তি রাখি ইনশাআল্লাহ। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদকে নিয়ে যদি তোমরা এই ধরনের চেষ্টা করো, তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে, সামনে দিয়ে আসলে তো আমাদের 5টা ছেলে থাকলে ওদের 50 জনকে ওখানে শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তারা কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক করছে। তো যাই হোক, এগুলোতে আমরা দমে যাওয়ার পাত্র নই। আমাদের একটাই কথা,
যারা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নেই, এরা শিক্ষার্থীও না, আহতও না, এরা স্রেফ সন্ত্রাসী, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।